গাঙ্গুলি বাড়ির সেই রাজকীয় ফটকের সামনে দাঁড়িয়ে যখন কুসুম ভাবছিল সব ঝড় থেমে গিয়েছে, তখনই মাঝরাত্রে অনাথাশ্রমের পেছনের বাগানে কুসুম শুনতে পেল এক রহস্যময় খনন কার্যের শব্দ। যে শব্দে তার বুক কেঁপে উঠল, কারণ শঙ্করবাবু সেখানে নেই, তিনি গিয়েছেন তীর্থে, আর আয়ুষ তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কুসুম একাকী হাতে একটি টর্চ নিয়ে যখন বাগানের সেই পুরনো আমগাছটার নিচে পৌঁছল, দেখল সেখানে মাটি খুঁড়ে কেউ একজন একটি পুরনো রূপোর বাক্স বের করার চেষ্টা করছে, যার গায়ে খোদাই করা ছিল সেই অভিশপ্ত ভিক্টোরিয়ার নাম। কুসুম চমকে উঠে ভাবল, তবে কি ভিক্টোরিয়া জেল থেকে মুক্তি পেয়ে আবার ফিরে এসেছে, নাকি মীনাক্ষী দেবীর কোনো গোপন চর এখনও এই প্রাসাদের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। কুসুম সাহসে ভর করে সামনে এগোতেই সেই ছায়ামূর্তিটি অন্ধকারে মিলিয়ে গেল, কিন্তু ফেলে গেল সেই রূপোর বাক্সটি, যা খুলতেই কুসুমের চোখ কপালে উঠল, কারণ তার ভেতরে ছিল একগুচ্ছ পুরনো চিঠি আর একটি আধপোড়া পাসপোর্ট, যে পাসপোর্টে কুসুমের মায়ের ছবির বদলে ছিল মীনাক্ষী দেবীর মতো দেখতে অন্য এক মহিলার ছবি, যার নাম লেখা ছিল সুলক্ষণা দেবী। কুসুমের মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ সে বুঝতে পারল মীনাক্ষী দেবী, যাকে সে এতদিন তার জীবনের প্রধান শত্রু ভেবে এসেছে, সে আসলে এক বিশাল ষড়যন্ত্রের দাবার ঘুঁটি মাত্র। আসল খেলোয়াড় অন্য কেউ, যে এখনও পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে। পরদিন সকালে কুসুম যখন আয়ুষকে সেই পাসপোর্টের কথা জানাতে গেল, তখন দেখল আয়ুষের ঘরে বসে আছে এক অচেনা বৃদ্ধ, যার পোশাক পরিচ্ছদে আভিজাত্যের ছাপ থাকলেও চোখে ছিল এক অদ্ভুত হিংস্রতা। আয়ুষ কুসুমকে পরিচয় করিয়ে দিল যে ইনি হলেন তাদের বংশের সবচেয়ে বড় ট্রাস্টি ও রাজবাবুর দূর সম্পর্কের দাদা বিনায়ক গাঙ্গুলি, যিনি গত ৩০ বছর ধরে লন্ডনে ছিলেন। বিনায়কবাবু কুসুমের দিকে এক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, শুনলাম তুমি নাকি এই রাজপ্রাসাদকে অনাথাশ্রম বানানোর সিদ্ধান্ত নিয়েছ, কিন্তু ভুলে যেও না, এই মাটির নিচে এমন কিছু নথি আছে যা এই বাড়ির ভিত নাড়িয়ে দিতে পারে। কুসুম বিনায়কবাবুর এই প্রচ্ছন্ন হুমকিতে দমে না গিয়ে বলল, সত্যের ভিত কখনো নড়ে না বিনায়কবাবু, যা ন্যায়ের তা মানুষের কাছেই থাকবে। কিন্তু কুসুম লক্ষ্য করল বিনায়কবাবুর হাতে ঠিক সেই রকমই একটি আংটি আছে, যা সে গতরাতে বাগানের সেই রহস্যময় ছায়ামূর্তির হাতে দেখেছিল। কুসুম বুঝতে পারল বিপদ এবার ঘরের ভেতরেই জাঁকিয়ে বসেছে। বিনায়কবাবু কৌশলে আয়ুষকে বোঝাতে শুরু করলেন যে কুসুমের মা আসলে গাঙ্গুলি বংশের কেউ ছিলেন না, বরং তিনি ছিলেন এক সাধারণ পরিচারিকা, যে রাজবাবুকে সম্মোহিত করে এই সম্পত্তির দখল নিতে চেয়েছিলেন। আয়ুষের মনে আবার সন্দেহের বিষ ঢালা শুরু হল। এদিকে অনাথাশ্রমের কাজ শুরু হতেই হঠাৎ করে এক রাতে স্টোর রুমে রহস্যজনকভাবে আগুন লেগে গেল, এবং সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল রাজবাবুর লেখা সেই অনুশোচনার ডায়েরি, যা ছিল কুসুমের প্রধান হাতিয়ার। কুসুম বুঝতে পারল তাকে নিঃস্ব করার পরিকল্পনা চলছে খুব পরিকল্পিতভাবে। ঠিক সেই সময় শহরের এক নামী সংবাদপত্রের অফিসে একটি উড়ো চিঠি এলো, যেখানে দাবি করা হলো কুসুম আসলে জাল দলিলের মাধ্যমেই সম্পত্তি দখল করেছে। সারা শহরে ছি ছি পড়ে গেল, এবং কুসুমের সেই অনাথাশ্রমের স্বপ্ন ভেঙে চুরমার হতে বসল। এমনকি পাড়ার লোকজনও কুসুমের দিকে আঙুল তুলতে শুরু করল। কিন্তু কুসুম দমে যাওয়ার পাত্রী নয়। সে চুপি চুপি ভিক্টোরিয়ার সেই পুরনো ব্রিফকেসের কথা মনে করল, যা সে একসময় স্টোর রুমে ধুলোবালি মাখা অবস্থায় পেয়েছিল। সে আবার সেই ব্রিফকেসটি তল্লাশি করতে গিয়ে দেখল তার ভেতরের লাইনিংয়ের নিচে একটি ছোট্ট চিপ লুকানো আছে, যা হয়তো ভিক্টোরিয়াও লক্ষ্য করেনি। সেই চিপটি কম্পিউটারে লাগাতেই কুসুমের সামনে খুলে গেল এক অন্ধকার জগৎ। সে দেখল বিনায়ক গাঙ্গুলি আর মীনাক্ষী দেবী আসলে সহোদর ভাই বোন ছিলেন, যারা পরিচয় গোপন করে এই গাঙ্গুলি বাড়িতে প্রবেশ করেছিলেন, এবং তাদের আসল লক্ষ্য ছিল এই বাড়ির নিচে থাকা সেই বিষাক্ত গ্যাস চেম্বার নয়, বরং সেই ব্রিটিশ আমলের পাচার করা হীরে, যা ওই গোপন কুঠুরিতে রাখা আছে। কুসুম এই সত্য জানার পর বুঝল কেন বিনায়কবাবু বারবার মাটির তলার কথা বলছেন। আয়ুষকে কুসুম সবটা বোঝানোর চেষ্টা করল, কিন্তু আয়ুষ তখন বিনায়কবাবুর দেওয়া এক অদ্ভুত নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। বিনায়কবাবু আয়ুষকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করছিলেন, যাতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং কুসুমকে বাড়ি থেকে বের করে দেয়। ঠিক অমাবস্যার রাতে যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন, তখন বিনায়কবাবু তার অনুচরদের নিয়ে বাগানের সেই গোপন সুড়ঙ্গ খুলে ভেতরে ঢুকলেন হীরের সন্ধানে। কিন্তু তারা জানত না যে কুসুম আগেই পুলিশের কাছে সব প্রমাণ পৌঁছে দিয়েছে এবং সেই সুড়ঙ্গের ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে।
যখন বিনায়কবাবু সেই সিন্দুকটি খুললেন তখন হীরের বদলে সেখান থেকে বেরিয়ে এলো এক গুচ্ছ পরোয়ানা আর মীনাক্ষী দেবীর জবানবন্দি, যা কুসুম কৌশলে সেখানে রেখে এসেছিল। বিনায়কবাবু পালাতে চাইলেন, কিন্তু কুসুম অকুতভয় হয়ে তাদের সামনে গিয়ে দাঁড়াল এবং হাতে ছিল সেই লেজার চাবি, যা দিয়ে সে সুড়ঙ্গের দরজা চিরতরে বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। বিনায়কবাবু কুসুমের দিকে অস্ত্র উঁচিয়ে ধরলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে শঙ্করবাবু তীর্থ থেকে ফিরে এসে পেছন থেকে বিনায়কবাবুকে আক্রমণ করলেন এবং পুলিশ বাহিনী গোটা বাগান ঘিরে ফেলল। ধরা পড়লেন বিনায়ক গাঙ্গুলি, আর উন্মোচিত হল সেই রাজকীয় সত্য যা এতদিন ধামাচাপা পড়েছিল। কুসুম জানতে পারল তার মা আসলে বিনায়কবাবুর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, কারণ তিনি হীরে পাচারের কথা জেনে ফেলেছিলেন। আয়ুষের নেশা কাটলে সে নিজের ভুল বুঝতে পারে এবং কুসুমের পায়ে ধরে ক্ষমা চায়। কুসুম তাকে ক্ষমা করলেও সিদ্ধান্ত নেয় সে এই রাজপ্রাসাদ আর তার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে রাখবে না। সে পুরো বাড়িকে সরকারি মিউজিয়াম আর অনাথাশ্রমের এক সংমিশ্রণ তৈরি করে, যাতে সাধারণ মানুষ জানতে পারে অন্যায়ের পরিণাম কী। মীনাক্ষী দেবী আর বিনায়কবাবু যখন জেলের অন্ধকার প্রকোষ্ঠে একে অপরের দিকে তাকিয়ে হাহাকার করছিলেন, তখন কুসুমের কোলের সন্তানটি গাঙ্গুলি বাড়ির সেই কলঙ্কিত ইতিহাস মুছে এক নতুন ভোলের সূচনা করল। কুসুমের মায়ের সেই পুরনো রাজকীয় পোশাকটি এখন মিউজিয়ামের মাঝখানে শোভা পায়, যা আভিজাত্যের নয় বরং এক লড়াকু মায়ের আত্মত্যাগের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। গাঙ্গুলি বাড়ির অন্দরমহলে এখন আর বিষাক্ত পাউডারের গন্ধ নেই, বরং সেখানে এখন ঝিঝি পোকার ডাক আর শিশুদের হাসির শব্দ প্রতিধ্বনিত হয়। শঙ্করবাবু তৃপ্তির হাসি হেসে আবার সেই লাল গোলাপের চারাগুলোতে জল দেন, আর কুসুম সেই রাজপ্রাসাদের চাবিকাঠি গঙ্গার ঘাটে বিসর্জন দিয়ে দেয়, কারণ সে বোঝে সত্যিকারের অধিকার মনে থাকে, চাবিতে নয়। আর এভাবেই কুসুমের জীবন হয়ে ওঠে এক অমর মহাকাব্য, যা প্রমাণ করে যে অন্ধকার জগৎ যত শক্তিশালীই হোক, সত্যের এক চিলতে আলোই যথেষ্ট তাকে ধ্বংস করার জন্যে, এবং মানুষের ভালোবাসা আর ত্যাগের কাছে হার মানে সমস্ত রাজকীয় ঐশ্বর্য আর প্রতিপত্তি, যা যুগের পর যুগ মানুষকে সাহস যোগাবে ন্যায়ের পথে লড়ার। কুসুমের সেই ত্যাগের কাহিনী যখন সারা বাংলায় আগুনের মতো ছড়িয়ে পড়ল, তখন সবাই ভেবেছিল গাঙ্গুলি বাড়ির রহস্যের শেষ অধ্যায় বোধহয় এখানেই শেষ। কিন্তু নিয়তি বোধহয় পর্দার আড়ালে আরও এক ভয়ঙ্কর খেলা সাজিয়ে রেখেছিল। কারণ কুসুম যখন অনাথাশ্রমের শিশুদের নিয়ে প্রথম সকালের প্রার্থনা শুরু করল, ঠিক তখনই রাজপ্রাসাদের সেই প্রাচীন ঘড়িটা, যা গত ২০ বছর ধরে বন্ধ ছিল, হঠাৎ করে বিকট শব্দে বেজে উঠল ১২ বার। আর সেই শব্দের রেশ কাটতে না কাটতেই বাগানের সেই পুরনো কুয়ো থেকে উঠে এলো এক আর্তনাদ, যা শুনে কুসুমের কোল থেকে তার সন্তান ভয়ে কেঁদে উঠল। কুসুম দেখল অনাথাশ্রমের বারান্দায় রাখা সেই মীনাক্ষী দেবীর ছবিটা থেকে যেন রক্তবর্ণের জল গড়িয়ে পড়ছে। কুসুম বুঝতে পারল মীনাক্ষী আর বিনায়ক জেলে গেলেও তাদের অশুভ ছায়া এই বাড়িটাকে এখনও ছেড়ে যায়নি। ঠিক সেই দিন বিকেলেই গেটের সামনে এসে দাঁড়ালো এক রহস্যময় কালো গাড়ি, যেখান থেকে নেমে এলেন এক যুবক, যার পরনে ছিল একদম ব্রিটিশ আমলের রাজকীয় পোশাক, আর তার হাতে ছিল একটি আইনি নোটিশ। সেই যুবক নিজেকে ক্লার্ক সাহেবের নাতি হিসেবে পরিচয় দিল এবং দাবি করল কুসুম যে জমিটাকে জনকল্যাণমূলক ট্রাস্টে দান করেছে, তার আসল মালিকানা আসলে ভারত সরকারের নয়, বরং ব্রিটিশ ক্রাউনের একটি গোপন চুক্তির অধীনে তাদের পরিবারের। কুসুম দেখল বিপদের মেঘ আবার ঘনীভূত হচ্ছে, কারণ এই নতুন শত্রু ভিক্টোরিয়ার চেয়েও অনেক বেশি চতুর এবং শক্তিশালী। যুবকটির নাম ছিল আলেকজান্ডার, যে দাবি করল গাঙ্গুলি বাড়ির অন্দরমহলের নিচে হীরে নয়, বরং এমন এক প্রাচীন পাণ্ডুলিপি আছে যা বিশ্বের ইতিহাস বদলে দিতে পারে। কুসুম তাকে ভেতরে ঢুকতে বাধা দিলে আলেকজান্ডার এক কুটিল হাসি হেসে বলল, কুসুম দেবী, আপনি যাকে আপনার মালি বাবা ভাবছেন, তার আসল পরিচয় কি আপনি জানেন? এই কথা শুনে কুসুমের পায়ের তলার মাটি সরে গেল। সে দৌড়ে শঙ্করবাবুর কাছে গেল, কিন্তু দেখল শঙ্করবাবুর ঘর একদম ফাঁকা, শুধু টেবিলের উপর পড়ে আছে একটি পুরনো ছেঁড়া টুপি আর একটি মানচিত্র, যা দেখে মনে হচ্ছে শঙ্করবাবু নিজেই পালিয়েছে। কুসুমের মনে এক বিশাল সন্দেহের পাহাড় তৈরি হল। তবে কি শঙ্করবাবুও এই ষড়যন্ত্রের অংশ? আয়ুষ তখন কুসুমকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও কুসুমের মনে হচ্ছিল বাড়ির প্রতিটি দেওয়াল যেন তাকে বিদ্রুপ করছে। সেই রাতেই কুসুমের ঘরে এসে হাজির হল সেই অন্ধ সন্ন্যাসিনী, যিনি আগে তাকে ডায়েরির কথা বলেছিলেন। তিনি কুসুমের কানে কানে বললেন, কুসুম, তোর লড়াই এখনও শেষ হয়নি, কারণ আসল মীনাক্ষী দেবী কখনো জেল যাননি। যিনি জেলে আছেন তিনি তো মীনাক্ষীর যমজ বোন সুলক্ষণা।
কুসুম স্তম্ভিত হয়ে গেল, কারণ সে বুঝতে পারল মীনাক্ষী দেবী ছদ্মবেশে এখনও এই শহরের কোনো গোপন আস্তানায় বসে কুসুমের বিনাশের পরিকল্পনা করছেন। হঠাৎ করেই অনাথ আশ্রমের বাচ্চা একে একে অসুস্থ হয়ে পড়তে শুরু করল। তাদের শরীরে দেখা দিল সেই পুরনো বিষাক্ত পাউডারের মতো নীল রঙের দাগ। কুসুম বুঝতে পারল কেউ খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। সে যখন রান্নাঘরে গেল, দেখল সেখানে কাজ করছে এক নতুন পরিচারিকা, যে ঘোমটা দিয়ে মুখ ঢেকে রেখেছে। কুসুম তার ঘোমটা টান দিতেই দেখল সেটি মীনাক্ষী দেবী নয়, বরং আলেকজান্ডারের পাঠানো এক গুপ্তচর। কুসুম সেই মুহূর্তেই তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করল, কিন্তু আলেকজান্ডারের লোকজন পুরো গাঙ্গুলি বাড়ি ঘিরে ফেলল এবং বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল। অন্ধকারের মধ্যে শুরু হলো এক হাড় হিমকর খেলা। কুসুম তার সন্তানকে নিয়ে সেই গোপন সুড়ঙ্গের দিকে দৌড়াল, যেখানে সে চিপটি লুকিয়ে রেখেছিল। কিন্তু সুড়ঙ্গের দরজায় পৌঁছতেই সে দেখল সেখানে দাঁড়িয়ে আছে শঙ্করবাবু, তবে তার হাতে মালির খুরপি নয়, বরং একটি চকচকে পিস্তল। শঙ্করবাবু শীতল গলায় বললেন, কুসুম, সরে দাঁড়াও, এই পাণ্ডুলিপি আমার চাই, কারণ এই পাণ্ডুলিপির মধ্যেই লুকিয়ে আছে আমার পূর্বপুরুষদের হারানো সিংহাসনের ঠিকানা।